শেষ হলো পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রত্যয়নপত্র বিতরণ। দলের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান আওয়ামী লীগের। তৃণমূলে অসন্তোষের শঙ্কা নেই বিএনপির। এই মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষের দাবানল নাই। যাকে দিতে পারে নাই তাদেরকে অন্যভাবে নিশ্চয়ই দল আগামী দিনে তাদেরকে দেখবে। আমরা আশা করি যে এই দলের কেউই এই ধরনের কোনো বিদ্রোহী প্রার্থী হবেন না। দলীয় সিদ্ধান্ত যার পক্ষে রয়েছে তার পক্ষে কাজ করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অপরাধ করলেও মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন নিজামীর আইনজীবীর। দোষ স্বীকার করে এ ধরনের আর্জি এটাই প্রথম, বললেন অ্যাটর্নি জেনারেল। স্বাধীনতার ৪৪ বছরেও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হলে আবারও অশান্ত হবে পার্বত্য অঞ্চল, হুঁশিয়ারি সন্তুল আরমাদ। জানুয়ারি থেকে ৩ পার্বত্য জেলায় অসহযোগ কর্মসূচি ঘোষণা। এবং ৬টি পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে দেশ জুড়ে অভিযান, জরিমানা আদায়। চাহিদা অনুযায়ী যোগান না থাকার অভিযোগ ব্যবসায়ীদের। দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ও তৃণমূলের ত্যাগী নেতাদেরকেই পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। এমনটাই জানিয়েছেন দলের নেতারা। তারা দলীয় প্রার্থীর জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভানেত্রীর কার্যালয়ে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রার্থী বা তাদের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয় প্রত্যয়নপত্র। তাহসিনা জেসির রিপোর্ট। মনোনয়নপত্র সংগ্রহে আসা নেতাকর্মীদের ভিড়ে সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিতে কেউ এসেছেন সদর বলে, আর কারো পক্ষে তার প্রতিনিধিরা তা সংগ্রহ করছেন। গোপালগঞ্জ পৌরসভার সেবা করার জন্য আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি তাদের যে আশা আকাঙ্ক্ষা আমি এটা পালন করব। আখাউড়া পৌরসভার তাকজিল খলিফা কাজলের পক্ষে আমি মনোনয়নপত্রটা গ্রহণ করলাম। আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। এদিকে দলটির নেতারা জানালেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে প্রার্থীর জনসম্পৃক্ততা এবং দলের প্রতি আনুগত্য। প্রার্থীর জনসম্পৃক্ততা, দলের প্রতি তার কমিটমেন্ট, জনগণের প্রতি তার কমিটমেন্ট, বিজয়ের সম্ভাবনা, এই কয়টি বিষয়কে মাথায় রেখে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনোনয়ন বোর্ড এটি যাচাই বাছাই করেই তারপরে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আশাবাদ ব্যক্ত করে বলেন, নেত্রীর প্রতি আস্থাশীল হয়ে সকলকে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তা দলের বিজয়ে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন দলের এ নেতা। আমরা আশা করি যে এই দলের কেউই এই ধরনের কোনো বিদ্রোহী প্রার্থী হবেন না। কিছু সংখ্যক এমপির জন্য অপেক্ষা করবেন না। এটি শুধু এমপি নির্ভরশীল দল না, দল নির্ভরশীল এমপি। কাজে এই দল তার আপন গতিতে এগিয়ে যাবে। এর আগে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোম ও মঙ্গলবার দুদফায় বৈঠক করে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনে কেন্দ্রের মনোনয়ন নিয়ে তৃণমূলে বড় ধরনের অসন্তোষের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। যাচাই বাছাই শেষে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তারা। তবে সদ্য মনোনয়ন পাওয়া প্রার্থীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রার্থীদের তালিকা যাচাই বাছাই শেষে মঙ্গল ও বুধবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রত্যয়নপত্র বিতরণ করে বিএনপির এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি। প্রার্থীরা উপস্থিত থেকে কাঙ্ক্ষিত এ প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। দলের শীর্ষ নেতাদের দাবি, সংশ্লিষ্ট পৌর এলাকার নেতাকর্মী ও ভোটারদের পছন্দ বিবেচনায় নিয়েই দেয়া হয়েছে চূড়ান্ত মনোনয়ন। এ কারণে পাওয়া না পাওয়ার হিসাব নিকাশে কেউ কেউ আশাহত হলেও এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে জানান তারা। বিএনপিতে এই মনোনয়নকে কেন্দ্র করে অসন্তোষের দাবানল নাই।
কিন্তু ছোট ছোট যে স্ফুল্লিঙ্গ অথবা মনের ক্ষোভ বা আগুন সেটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই, তবে সেটার সংখ্যা অতি নগণ্য। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রার্থীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ তোলেন বিএনপি নেতারা। আমরা যাদেরকেই দলীয়ভাবে মনোনয়ন দিয়েছি তাদের অনেকের বাড়িতে গত রাত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা হামলা করেছে, তাদের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করছে। তো এবার প্রার্থী হলো গ্রেফতারের আতঙ্ক, আর মনোনয়ন পাওয়ার পরেও মাঠে থাকতে পারবে কিনা, পালিয়ে বেড়াতে হবে, পুলিশকে লোকেশন জানাতে হবে 24 ঘন্টা আগে। এসব কারণে বিএনপিতে এবার প্রার্থীদের মধ্যে নানা রকমের আতঙ্ক। সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান সহ সার্বিক অবস্থা বিবেচনায় আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করলেন এই নেতা। তাদের কাছ থেকে এই উদারতা আমরা আশা করি না যে জনগণ নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে আর এই নির্বাচন কমিশন সুষ্ঠু একটি নির্বাচন করবে, এটি আশা করা বাতুলতা মাত্র। জয় পরাজয় যাই হোক, নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। দলের কর্মীদের কাছ থেকে বাধা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব হয় না। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, গত 6.5 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে নিরাপত্তা, যোগাযোগ এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। এ সময় ভারতের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়ায় সে দেশের সরকার এবং বিরোধী দলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পরে যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার রবার্ট গিবসন দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ব্রিটেনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও জোরদার হবে। বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণকারী ক্যাটাগরিতে নির্বাচিত হন তিনি। ওয়াশিংটনের গ্লোবাল পলিটিক্স, ইকোনমিক্স ও আইডিয়া ভিত্তিক ম্যাগাজিন ফরেন পলিসি 2015 সালের জন্য এই তালিকা তৈরি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এবছর শীর্ষ তালিকায় নির্বাচিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, রাশিয়ার ভ্লাদিমির পুতিন। স্বাধীনতার 44 বছরে শুধু ভোটের রাজনীতি নয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়নি বলে সুসংহত করা সম্ভব হচ্ছে না স্থিতিশীল অগ্রযাত্রা। রাজনৈতিক বিশ্লেষকরা এই মূল্যায়নের পাশাপাশি বলছেন, এ সুযোগে দ্রুত বিকাশ ঘটছে জঙ্গিবাদের। রিপোর্ট এহসান জুয়েলের। স্বপ্ন ছিল একটি স্বাধীন দেশ, পতাকা আর মাতৃভূমির। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে রাজনীতির বহু বাক বদল হয়েছে, ঘটেছে উত্থান পতন, সিংহাসনে এসেছে নতুন নতুন মুখ। তবে এখনো সুসংহত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চলছে। এখনো এমন একটি রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার প্রত্যাশা যেখানে মানুষের অধিকার কিংবা সুযোগ নিয়ে কোনো বৈষম্য থাকবে না। ভবিষ্যৎটা খুব একটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কারণ রাজনৈতিক অস্থিরতা তো সব ক্ষেত্রেই প্রভাব ফেলে। দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। চালের কেজি 10 টাকা বাড়লেও আমরা কোনো রকমে টেনে টুনে 9 টাকা 10 টাকা কিনেই ফেলি। ভিশনারি লিডারশিপ যেটা আছে সেটা একটা সুস্পষ্ট অভাব আমরা দেখতে পাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করার মতো রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ হচ্ছে শক্তিশালী জঙ্গিবাদের। আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে একদিকে সংসদীয় গণতন্ত্র কাজ করছে না,
আরেকদিকে জঙ্গিবাদের বিকাশ ঘটছে এবং যেটা জনগণের পক্ষের যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু বিকশিত হয়নি। আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক সহনশীল ধর্মনিরপেক্ষ একটা রাজনীতি আমরা চালিয়ে যাব, স্ট্রং ফাউন্ডেশন আমরা করতে পারিনি। জঙ্গিবাদ এখন মানুষের বিক্ষোভকে, ব্যর্থতার বোধকে এই ধারণ করছে। ফ্রিডম অফ এক্সপ্রেশন, মিডিয়ার স্বাধীনতা, এমনকি যেখানে নির্বাচিত সরকার সেখানেও এগুলা মাঝে মাঝে হুমকির উপরে পড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমরা বলতে পারবো না যে আমরা রাজনৈতিকভাবে অগ্রসর হয়েছি। সর্বস্তরে জনগণের শাসন, মত প্রকাশের সুযোগ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শিষ্টাচার প্রতিষ্ঠার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে অগ্রাধিকার দেয়া গেলেই সুদিন আসবে। নানা রাজনৈতিক সংকটের মধ্যেও বিশ্লেষকরা বলছেন এখনও দেশের তরুণদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে আকাঙ্ক্ষা আছে নতুন কিছু করার। আর মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাহমান এইসব মানুষদের সংগঠিত করা গেলেই সম্ভব হবে সুপরিবর্তন। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। অভিযানের পরপরই আবারও বেদখল হয়ে যাচ্ছে রাজধানীর আশপাশের নদীগুলো। প্রশাসনের দুর্বলতাই দায়ী বলছেন পরিবেশবিদরা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সময় এদেশীয় রাজাকাররা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা না করলে 3 মাসেই মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালত। নিজামীর আপিল শুনানিতে এই মন্তব্য করেন আদালত। এদিকে নিজামী যুদ্ধাপরাধ করলেও তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আসামিপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলেন, দোষ স্বীকার করে সাজা কমানোর আবেদন যুদ্ধাপরাধের মামলায় এটাই প্রথম। গত বছরের 29 অক্টোবর বুদ্ধিজীবী হত্যাসহ 4টি অপরাধে আলবদরের সর্বাধিনায়ক মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরের মাসে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন এই মানবতা বিরোধী। বুধবার আসামিপক্ষের শুনানির সময় 71-এ এদেশীয় রাজাকাররা পাক বাহিনীকে সহায়তা না করলে 3 মাসের মধ্যেই মুক্তিযুদ্ধ শেষ হতো বলে মন্তব্য করেন সর্বোচ্চ আদালত। আদালত বলেন, এটাও প্রমাণিত যে রাজাকার আলবদররা পাক বাহিনীর সাথে গণহত্যায় লিপ্ত হন। 10 মাস পর্যন্ত এটা যে এটা কন্টিনিউ করেছে, এটা একমাত্র কারণ হলো এই লোকাল কোলাবোরেটার্স বা তাদের এই সমস্ত যারা সহযোগিতা সাহায্য করেছে তাদের জন্য। উত্তরে আসামিপক্ষের আইনজীবীরা এসব স্বীকার করে নিলেও শীর্ষ জামায়াত নেতা নিজামী যদি বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধ করেও থাকে তাহলে বিশেষ বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে আসামিপক্ষ। যদি সাক্ষ্য প্রমাণের উপরে আপনারা যদি কোনো একটা ধারায় অভিযোগে আমাকে দোষী সাব্যস্ত করেন, তার বয়স, তার অসুস্থতা বিবেচনা করে সাজার ব্যাপারেও তাকে সেই ধরনের একটা মানবিক বিচার বিবেচনা করবেন। অ্যাটর্নি জেনারেল মনে করেন, আপিল শুনানিতে দোষ স্বীকার করে মৃত্যুদণ্ড কমানোর আবেদন মানবতা বিরোধীদের বিচারে এটাই প্রথম। জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম তাদের একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিলেন। আগামী 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষের এবং 8 ডিসেম্বর উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিল শুনানি শেষ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শান্তি চুক্তি অনুধাবনে সরকার ব্যর্থ হলে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত হতে পারে বলে হুঁশিয়ার করেছেন জনসংহতি সমিতির সভাপতি সন্তুলার মা। একই সঙ্গে আগামী জানুয়ারি থেকে 3 পার্বত্য জেলায় হরতাল, অবরোধ এবং অসহযোগ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তিনি। শান্তি চুক্তির 18 বছর পূর্তি উপলক্ষে রাঙামাটিতে জেএসএস আয়োজিত সমাবেশে সন্তুলার মা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাঙামাটি থেকে শাখাওয়াটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একই সময় না হলেও মাত্র 8 কিলোমিটারের মধ্যে শান্তি চুক্তির দুই পক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জনসংহতি সমিতির সমাবেশ দেখায় রাঙ্গামাটি জুড়ে কিছুটা উত্তেজনা তো ছিলই, তাই রাস্তায় ছিল পুলিশের সতর্ক অবস্থান। এর মাঝে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে সকালে রাঙ্গামাটি জিমনেশিয়াম চত্বরে আসেন জেএসএস প্রধান সন্তুলার মা। শান্তি চুক্তি নেওয়ার কারণে আমরা এখানে জনসমাবেশ ডাকছি। দ্রুত পার্বত্য 3 জেলার শান্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান আদিবাসী সংক্রান্ত ককাসের প্রধান এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ। শান্তি চুক্তির যারা বিরোধিতা করবে তারা রাষ্ট্র বিরোধী শক্তি। আমরা শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।
শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে বলে সরকার দাবি করলেও জেএসএস প্রধান দাবি করেন মাত্র 25টি ধারা বাস্তবায়ন হয়েছে। চুক্তি বিরোধী যুগ্ম রাজনৈতিক দালাল ও প্রতিক্রিয়াশীলদের সামাজিকভাবে বর্জন ও রাজনৈতিকভাবে প্রতিরোধ করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সারা পার্বত্য চট্টগ্রামে হরতাল চলবে। 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাথে শান্তি চুক্তিতে উপনীত হয় 2 দশকের বেশি সময় ধরে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য জনসংহতি সমিতি। পার্বত্য শান্তি চুক্তির 1.5 যুগ পূর্তি উদযাপনের পাশাপাশি হারানো জমি ফিরে পাওয়ার দাবিতে এই রাঙ্গামাটি সদরে জড়ো হয়েছিল হাজার হাজার যুব নরনারী। আর এই মহাসমাবেশে সন্তুল আলমা বলেছেন, যদি সরকার শান্তি চুক্তি অনুধাবন করতে না পারে তাহলে পার্বত্য চট্টগ্রামে আবার উত্তপ্ত হয়ে উঠবে এবং আবার আগুন জ্বলবে। রাঙ্গামাটি থেকে কমল দেব, সমসংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজুর রহমান। মাত্র 3 মাসের পারফরমেন্সেই জায়গা করে নিলেন এই কাটার স্পেশালিস্ট। ছয়টি পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতে দেশব্যাপী একযোগে 300টিরও বেশি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এই আইন বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে পাট শিল্পের সোনালী অতীত ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। তবে ব্যবসায়ীরা বলছেন, পাটের ব্যাগের পর্যাপ্ত সরবরাহ না থাকায় মিল মালিকরা চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেন না। 6টি পণ্যের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে বুধবার রাজধানীর নিউ মার্কেটে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 20 থেকে 25টি দোকানে প্লাস্টিক ব্যাগ পাওয়ায় তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের পরিবেশ রক্ষা এবং কাঁচা পাট রফতানি বন্ধ করে কৃষক শ্রমিকের সুদিন ফিরিয়ে আনা। আমার এই পাটের পণ্য ব্যবহার করার মাধ্যমে এই বাংলাদেশের মানুষের যে চাষি, পাট চাষি, পাট শ্রমিক, পাটকল সবকিছুর যেমন আমরা তাদের পুরনো দিন, সেই সোনালী দিন ফিরিয়ে আনতে পারবো। এদিকে ডিসেম্বরের পর থেকে এই বাজারে প্লাস্টিক ব্যাগে কোনো পণ্য ঢুকবে না বলে আশ্বাস দেন ব্যবসায়ী নেতারা। মূল সমিতির থেকে আল্লাহর রহমতে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারতেছি যে আমরা ডিসেম্বরের পরে থেকে এখানে কোনো প্লাস্টিকের কোনো চাউলের বস্তা হোক, চিনির বস্তা হোক, এর বস্তা কোনোটি আমরা এখানে ঢুকতে দিব না, সেটা আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেও দেখছেন ব্যবসায়ীরা। শর্টার ব্যাগ চালু করলে আমাদের দেশ উন্নত হবে, শ্রমিকেরা কাজ পাবে, পরিবেশের জন্য ভালো, কর্মসংস্থানের জন্য ভালো। যে ধরনের উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো বিষয়। আর আমরাও সরকারের কাছে বলবো, বস্তার মান যাতে সরকার ওভাবে তৈরি করিয়ে বাজারজাত করা হয়। 30 নভেম্বর শুরু হওয়া এই অভিযানে 3 দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 17 লাখ টাকা জরিমানা আদায় করেছে পাট অধিদপ্তর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের সচিব পর্যায়ে একটি চুক্তি সই হয়েছে। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে দুদেশে কার্গো ভেসেল চলাচল, পণ্য আমদানি রপ্তানি সহ বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এছাড়া ভুটানের ব্যাপারে বাংলাদেশ অনেক বেশি আন্তরিক বলেও জানান তিনি। ভুটানের ব্যাপারে আমরা খুবই আন্তরিক এবং সেই কারণে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী 15টি পণ্যের উপরে আমাদের শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন, সেটা আমরা বিবেচনা রেখেছি এবং আমাদের পণ্য ভুটানে রপ্তানি হবে, ভুটানের পণ্য বাংলাদেশে আমদানি আমরা করব। এই ব্যাপারে আমরা আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভুটান যে সুবিধাগুলি আমাদের কাছে চেয়েছে সেগুলি দেওয়ার জন্য আমাদের বিষয়গুলো সক্রিয় বিবেচনাধীন রয়েছে। রাজধানীকে ঘিরে চারপাশের নদীগুলোর দখলকৃত জায়গা উচ্ছেদে অভিযান চালালেও কিছুদিন পর আবারও দখল হয়ে যাচ্ছে। এই তৎপরতা বন্ধ করতে শীতলক্ষ্যা নদীর তীরে বনায়নের পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। পরিবেশবিদদের দাবি, শীতলক্ষ্যার জায়গা উদ্ধার হলেও প্রশাসনের ব্যর্থতার কারণে বুড়িগঙ্গা, বালু এবং তুরাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। দিনের পর দিন নদী তীরবর্তী জায়গা দখল হচ্ছে, এতে পরিবেশ দূষণ সহ ঘটে নানা অনিয়মের ঘটনা। এই অবৈধ কার্যক্রম রুখতে নিয়মিত অভিযান চালায় বিআইডব্লিউটিএ সহ দায়িত্বশীল কর্তৃপক্ষ। আর পুনর্দখল ঠেকাতে বনায়নের ব্যতিক্রমী উদ্যোগ নেয় সন্তুষ্ট এলাকাবাসী। পাথর দেওয়া, তারপর বালু দেওয়া ভরাট ছিল। এখন গাছ লাগার পরে
সুন্দর পরিবেশ গড়ে উঠছে। বাতাস টাতাস পাইতেছে, গাছ গাছও থাকলে ফল টল খাইতে পারবো মানুষ। শীতলক্ষ্যা নদী তীরে প্রায় 4.5 কিলোমিটার জায়গা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। 2 দফার উচ্ছেদের পরেও এখানে আবার অবৈধভাবে বালি এবং পাথরের ব্যবসা চলতো। বনায়ন করে দিলে একাধারে যেরকম নদীর পাড়ে স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ গড়ে উঠবে, পাশাপাশি দখল দূষণ আর থাকবে না। পরিবেশবিদের মতে শীতলক্ষ্যার দখলকৃত জায়গা উদ্ধার হওয়ায় বুড়িগঙ্গা, বালু ও তুরাগের জায়গাও উদ্ধার সম্ভব। কাঙ্ক্ষিত উপায়ে নদীগুলোর সীমানা চিহ্নিত হচ্ছে না, কারণ প্রশাসন হয় ভয় পাচ্ছে দখলদারদেরকে, নতুবা প্রশ্রয় দিচ্ছে দখলদারদেরকে, যারা অত্যন্ত প্রভাবশালী। আর তারা তো এমনি এমনি নদী দখল করে ফেলেনি, প্রশাসনের যোগসাজশেই করেছে। বনায়নের পাশাপাশি উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল ঠেকাতে স্থানীয় মানুষজনকে সম্পৃক্ত করে সবজি চাষের মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। সদিচ্ছা না থাকার কারণে এই প্রশাসনে অন্যান্য নদীগুলোর ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনটা সম্ভব হচ্ছে না। শরীফুল ইসলাম, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাজধানীর বিভিন্ন স্থান ও বাসস্ট্যান্ডে অজ্ঞান প্রার্থীর খপ্পরে পড়েছেন 11 জন। আক্রান্তদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও পথচারীরা আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাসস্ট্যান্ড এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় আলাদা আলাদা সময়ে 11 জন অজ্ঞান প্রার্থীর খপ্পরে পড়েন। হুঁশ না ফেরায় আক্রান্তদের কারোরই পরিচয় জানা যায়নি। পাকিস্তানের পেশোয়ারে স্কুলে জঙ্গি হামলার দায়ে 4 জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। এরা হলেন মৌলভী আব্দুস সালাম, হযরত আলী মুজিবুর রহমান ও সাবিল। বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় কোহাট কারাগারে এই 4 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করে দেশটির নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে পাক সেনাপ্রধান রাহেল শরীফ এদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। গেল বছর 16 ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় ছাত্র শিক্ষক সহ অন্তত 150 জন নিহত হন। এই ঘটনায় আটককৃত 4 জঙ্গির মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। হামলার 1 বছরের মাথায় হামলাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাক প্রশাসন। পাকিস্তানের করাচিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে করাচির এম এ জিন্নাহ সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা বন্দুকধারীরা একটি সামরিক গাড়িতে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। ইতিমধ্যে বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। সিরিয়া আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেই সঙ্গে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা থেকে ব্রিটেনের জনগণকে নিরাপদ রাখাই এই বিমান হামলার মূল উদ্দেশ্য বলেও পার্লামেন্টে মন্তব্য করেন তিনি। এ সময় ক্যামেরন আরও বলেন, এই বিমান হামলা যুক্তরাজ্যকে নিরাপদ রাখার পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী বিমান হামলায়ও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারবে। তবে সিরিয়ায় বিমান হামলা বিরোধীদের সন্ত্রাসীদের সহযোগী বলে কটাক্ষ করায় এর জন্য আগে ক্যামেরনকে ক্ষমা চাইতে হবে বলে পার্লামেন্টে দাবি করেন লেবার এমপিরা। একই সঙ্গে এই ধরনের মন্তব্য প্রধানমন্ত্রী পদের জন্য অমর্যাদাকর বলেও এ সময় উল্লেখ করেন লেবার নেতা জেরেমি করবেন। সিরিয়া ইস্যু নিয়ে হাউস অব কমন্সের 10 ঘন্টার এই বিতর্ক শেষ হবে ভোটের মধ্য দিয়ে। ক্যামেরনের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে আগামী কয়েকদিনের মধ্যেই সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা চালাবে যুক্তরাজ্য। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ পেস বোলিং সেন্সেশন মুস্তাফিজুর রহমান। 2014 সালে সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেরা পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে ওয়ানডে ও টেস্ট একাদশ। 18 জুন ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক সিরিজে মুস্তাফিজ একাই ধসিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ। পকেটে পুরেছিলেন 13টি উইকেট, গড়েছিলেন 3 ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডও। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারটাও বেশ দ্রুতই পেলেন সাতক্ষীরার এই পেসার। মাত্র 3 মাসের পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। এর আগে 2009 সালে আইসিসির বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব আল হাসান। বিপিএল এর খবর। ঘরের মাঠে অবশেষে জয় ধরা দিল চিটাগাং ভাইকিংসকে।
বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্সকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সেরা 4-এ খেলার স্বপ্ন জিইয়ে রাখল ভাইকিংস। আগে ব্যাট করে 9 উইকেটে 139 রান করে সিলেট। জবাবে দিলশান তামিমের জোড়া 50-তে 23 বল হাতে রেখে জয় পায় স্বাগতিক চিটাগং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। দলীয় 4 রানে আউট হন ওপেনার মুনাবিরা। এরপর দলীয় 21 রান থেকে 22 হতেই আউট নুরুল হাসান, অধিনায়ক মুশফিক ও রবি বোপারা। দারুণ বিপাকে পড়া দলকে বাঁচান বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নামা বুমবুম আফ্রিদি। তার 41 বলে 62 রানের ইনিংসে 139 রানের পুঁজি পায় সিলেট। জবাব দিতে নেমে 2 ওপেনার তামিম ইকবাল ও দিলশানের ব্যাটে আগ্রাসী শুরু চিটাগাংয়ের। 7 জন বোলার ব্যবহার করে উইকেটের দেখা পাননি সিলেটের অধিনায়ক মুশফিক। তাই বিপিএল এর এবারের আসরে রেকর্ড 140 রানে অবিচ্ছিন্ন জুটি গড়েন তামিম ও দিলশান। তামিম 67 ও ম্যাচ সেরা দিলশান ও সমান 67 রানে অপরাজিত থেকে চিটাগাংয়ের জয় নিশ্চিত করেন। জমে উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই। বুধবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামার্সকে 10 রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে তালিকার শীর্ষে অবস্থান করছে মাশরাফি বিন মুর্তজার দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে 7 উইকেটে 141 রান করে ভিক্টোরিয়ান্স। জবাবে 6 উইকেটে 131 রানে থামে ডায়নামার্সের ইনিংস। পাকিস্তানের 2 ক্রিকেটার আহমেদ শেহজাদ ও শোয়েব মালিককে দলে নিয়ে উজ্জীবিত কুমিল্লা দলীয় 18 রানেই হারায় প্রথম উইকেট। ইমরুল কায়েসও বেশিক্ষণ টিকতে পারেনি। তবে উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রেখে কুমিল্লার ইনিংস এগিয়ে নিতে থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। কিন্তু দলীয় 70 ও ব্যক্তিগত 31 রানে কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের শিকার হন তিনি। তবে ইংলিশ ক্রিকেটার আশার জাইদের 29 বলের 45 রানের ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত 7 উইকেটে 141 রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নামা ঢাকা দলীয় 40 রানে হারায় 2 ওপেনারকে। তবে তৃতীয় উইকেটে সাঙ্গাকারা ও নাসিরের ব্যাটে ভালোভাবে এগিয়ে যেতে থাকে ঢাকা। কিন্তু সাঙ্গার রান আউট হবার পর নাসিরও 32 রানে আউট হলে হঠাৎ ছন্দপতন হয় ডায়নামার্সের। এরপর ডাসকাটে ও ওয়ালার ব্যক্তিগত 11 রানে আউট হন। শেষ দিকে আবুল হাসান রাজু ও ফরহাদ রেজা চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেননি। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে প্রত্যয়নপত্র বিতরণ শেষ করল আওয়ামী লীগ ও বিএনপি। দলের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান। অপরাধ করলেও মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন নিজামীর আইনজীবীর। দোষ স্বীকার করে এ ধরনের আর্জি এটাই প্রথম, বললেন অ্যাটর্নি জেনারেল। স্বাধীনতা 44 বছরও সুসংহত হয়নি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক শক্তির দুর্বলতায় বিকাশ ঘটছে জঙ্গিবাদের, মন্তব্য বিশ্লেষকদের। শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হলে আবারও অশান্ত হবে পার্বত্য অঞ্চল, হুঁশিয়ারি সন্তু লারমার। জানুয়ারি থেকে 3 পার্বত্য জেলায় অসহযোগ কর্মসূচি ঘোষণা। এবং অভিযানের পরপরই আবারও বেদখল হয়ে যাচ্ছে রাজধানীর আশপাশের নদীগুলো। প্রশাসনের দুর্বলতায় দায়ী বলছেন পরিবেশবিদরা। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।